ঠিক আছে। তারপরে হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক সফল হয়েছিল বাংলাদেশে, এবং ইসলাম ব্যাংকগুলো সফল হওয়ার কারণে বাংলাদেশে ইসলাম বীমা ও আমাদের আগেও যে বীমা কোম্পানিগুলো আসছে তারাও মানে সফল হয়েছে। তো আমরা শরিয়াটা হচ্ছে একটা শরিয়া বোর্ড দেখে, আপনারা জানেন যে আমাদের একটা শক্তিশালী শরিয়া বোর্ড আছে, যেটা চেয়ারম্যান হচ্ছে কামালউদ্দিন জাফরি সহ 10 জন শরিয়া বোর্ড আছে, যেটা আমরা ওয়েবসাইটে আপনারা পাবেন। তো আপনার আমাদের শরিয়ার একটা কিন্তু মোরাকিব আছে, মোরাকিব হচ্ছে অডিটর, যে শরিয়া গুলো দেখে যে কোনটা মানে হালাল আছে, কোনটা হারাম ভাবে বিনিয়োগ হয়েছে। আপনার আপনারা দেখবেন যে আমাদের ওই যে মর্তুজা স্যার কিন্তু এই বিষয়ে কথা বলছে, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, মর্তুজা স্যার কিন্তু এই কথাও বলছে যে বিমানে যদি আপনার মদ পরিবেশন করে থাকে, তো সেই বিমান কোম্পানির শেয়ারও কেনা যাবে না। শরিয়ার ব্যাপারে কিন্তু উনি মানে কথাগুলো বলছে। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলতেছেন যে আলেম ওলামারা মানে দেখতে পারেন, আরে আপনি বাংলাদেশে তো প্রথম সমস্যা হচ্ছে আলেম ওলামারা। আলেম ওলামারা কি করেছে বাংলাদেশে? ধরেন আপনি আজকের যে আপনারা, আমি যদি একটা বড় বড় বাংলাদেশে আলেমদের কথা বলি, বড় বড় আলেম বাংলাদেশের, কারণ আপনারা অন্যভাবে নিয়েন না, আপনি যখন দেলোয়ার হোসেন সাইদি, তাদেরকে কে বিরোধিতা করছে? আলেমরা না। আজকে যদি আপনি দেখেন যে আজকে যে মিজানুর রহমান আজারিকে কে বিরোধিতা করছে? আলেমরা না। ঠিক আছে। তো আলেমরা তো শুধু মানে একজনের থেকে আরেকজন বিরোধিতা করি, আপনি আলেম হওয়া দরকারই নাই। আপনাকে ইসলাম বুঝতে হলে আলেম হতে হবে না। ইসলাম বুঝতে হলে আপনি আপনি জানেন যে আপনি এখন বাংলায় কোরআন শরীফ পাওয়া যায়, আরবির পাশাপাশি আরবি যদি না পড়তে পারেন বাংলায় পড়বেন, বাংলা না পড়তে হলে ইংরেজি পড়বেন, ইংরেজি না পড়লে হিন্দিতে পড়বেন, কারণ আমাদের ছেলে মেয়েরা তো হিন্দিতে ভালো নাটক নাটক সিনেমা দেখে। হ্যাঁ, হিন্দিতে কোরআন শরীফ আছে। তো আপনি তো কোরআন পড়তে হলে তো আপনাকে এগুলো পড়া দরকার নেই। আপনি আল্লাহ রসুলের মানে সহি হাদিস আছে, হাদিসগুলো পড়ে নেন। ঠিক আছে। আপনি কোরআনের তাফসির আছে, তাফসির বাংলাতে আপনি অনেক ভালো ভালো তাফসির আছে। ঠিক আছে। কিনতেও হবে না আপনাকে, ওই ইয়ার থেকে অ্যাপস ডাউনলোড করে নিলে হবে। ইসলাম শিখতে হলে কোনো মাদ্রাসা যেতে হবে না, কোনো মসজিদে যেতে হবে না, কোনো আলেম হতে হবে না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে গুগল মামার কাছে গেলে ইসলাম শিখতে পারবেন। ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে বলি যে আলেমরা অনেক কিছু, অনেক আলেমরা আছে যে তারা ব্যাংকে টাকাটা হারাম বলে। ঠিক আছে। তারা অনেকে মানে আপনার অনেক ধরনের আছে যারা এই টুপি পরলে সে রাইটে আছে, ওই টুপি না পরলে সে রঙে আছে। ঠিক আছে। আর জাকির নায়করও তো কাফের বলা হচ্ছে। ঠিক আছে। আমি মানে সার্টিফিকেট দিচ্ছি না, তো আমি ইন্ডিয়ার যেহেতু উনি, তাকে বলা হচ্ছে যে সেও নাকি কাফের। আপনি জাকির নায়কের যদি আপনি বক্তব্য শোনেন, জাকির নায়ক যে কি ধরনের আপনার স্কলার, এটা তো মানে গড গিফট। হ্যাঁ, তো এই জন্য আসলে আলেমরা, আলেমদেরকে আল্লাহ হেদায়ত করুক। আমরা শোনা কথা যে এক ধরনের আলেম নাকি জাহান নামে চলে যাবে। ঠিক আছে। আমরা চাই না কেউই জাহান নামে না যাক, সবাই জান্নাতে চলে যাক, যেটা আমরা সবাই মুসলমান। এই জন্য আলেমদের কথা না, আপনাকে ইসলাম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাকাবুল কনসেপ্ট জানতে হবে। তাকাবুল কনসেপ্টটা কি? তাকাবুল কনসেপ্ট এক কথায় আমি আপনাকে বলি, আপনারা জানেন। প্লিজ কথা বললেন না প্লিজ। তাকাবুল কনসেপ্ট হচ্ছে, আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো অর্থ ছিল না। মা খাদিজার ছিল টাকা, আল্লাহ রসুলের ছিল অর্থ। আল্লাহ রসুল দক্ষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন। এভাবে তাকাবুল কনসেপ্টটা প্রথম আসে কিভাবে? আল্লাহ রসুল যখন ব্যবসা করলেন, আপনি জানেন যে হিলকুল বজুল প্রথম করেছে। আচ্ছা, আমরা ওইটা নাই যাই। একবার আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ঘোড়াটা বেঁধে আল্লাহর কাছে সাহায্য চাবো, না ঘোড়াটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবো? তো আল্লাহ রসুল বলছিলেন যে আগে ঘোড়াটা বাঁধতে হবে, তারপর কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য যেতে হবে। বিমাটা কিন্তু এটাই। আপনি কিন্তু মুর্তজা স্যার কিন্তু সুন্দর কথা বলছে, আপনারা কি শুনছেন জানি না, যে আমরা কিন্তু আল্লাহর কাছে নামাজ পড়ি, এটা হচ্ছে প্রিমিয়াম। উনি কিন্তু খুব সুন্দর করে একটা বলেছে, নামাজটা হচ্ছে প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা দিলেই আমি জান্নাতে যাব। আপনারা ওনার বক্তব্য যদি শুনে থাকেন, তো আপনার কিন্তু এটা বুঝতে, এটা হচ্ছে শরিয়া আপনার পরে। এখন আপনারা বলবেন জেনিত ইসলামী লাইফ, জেনিত ইসলামী লাইফ চেষ্টা করছে শরিয়াটা পরিপালন করার জন্য, আমরা অব্যাহত চেষ্টা থাকবে। 2 নম্বর হচ্ছে আপনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, বিশ্বাস, যে কোম্পানি থাকবে কিনা, এই কোম্পানি টাকা মার যাবে কিনা, সরকার কি করবে? আরে আপনি দেখেন যে বাংলাদেশে ডেস্টিনি হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, ইউনেপেড 2 হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। হ্যাঁ, এখনো বাংলাদেশে এমএলএম এর কোনো আইনগত বৈধতা নাই।
এখনো তিয়ানচি সহ কত কোম্পানিগুলো যে কাজ করছে বাংলাদেশে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি কি করবেন? বাংলাদেশের মানুষ তো যেখানে যারা ফাঁকিবাজ, যারা টাউট, যারা মিষ্টি কথা বলতে পারে, যারা ওই স্যান ব্যবহার করে মানুষকে প্রতারণা করতে পারে, তাদের কথাই মানুষ মানে প্রতারিত হয়, ঠিক আছে? তো এই জন্য আপনারা বীমা, আমার কোম্পানি না হোক, বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে তাদের সাথে কাজ করবেন, তারা কোনো টাকা মার দেবে না। আপনাকে মানি রিসিট রাখতে হবে, আপনাকে এসএমএস রাখতে হবে, আপনাকে দলিল রাখতে হবে, আপনাকে স্টেটমেন্ট রাখতে হবে, এবং আপনি আমাদের মতো দেখতে হবে যে টাকাটা জমা আছে কিনা ঠিক মতো। এই জন্য এই কাজটা করবেন। থ্যাংক ইউ। আর কারো আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করে দেবো। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। অন্য অফিসে যদি থাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার। জামাল আহমেদ সুবর্ণ বলছিলাম, বাড্ডা 10 প্রকল্প থেকে, বাড্ডা অফিস থেকে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, 1000 টাকার বীমা করলে 4 বছরে পর আমরা 30,000 টাকা বোনাস পাচ্ছি, 8 বছরের মাথায় আবার 30,000 টাকা পাচ্ছি। তাহলে মেয়াদ শেষে কত টাকা পাবে? এবং বিশেষ প্রশ্ন হচ্ছে এর নিশ্চয়তা কি? কারণ অনেকেই বলেছে মেয়াদ শেষে কেউ কেউ মূল টাকা পাবে, কোনো লাভ পাবে না, আবার কেউ কেউ মূল টাকার অনেক কম পাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে আপনার জানার মধ্যে বলা আছে, এক নম্বর হচ্ছে যে 4 বছর টাকা দিলে আমরা বোনাস দেব, এখানে কোথাও বলা নাই। আমি কিন্তু পরিকল্পনাগুলোকে বলছিলাম যে এটি হচ্ছে কিস্তি বীমা, এটাকে বলা হয় ইংরেজিতে সার্ভাইভাল বেনিফিট, এবং এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের টাকায় ক্লায়েন্টকে ফেরত দেওয়া হচ্ছে। ক্লায়েন্ট যে 1 লাখ টাকা করছে, ওই 1 লাখ টাকার আমরা 25% যদি দিয়ে দিই 25,000 টাকা, তার কিন্তু বীমা অঙ্কের থেকে 25,000 টাকা চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে এটা বোনাস এটাকে বলা যাবে না। আর এই পলিসিটাকে দিয়ে আপনি কত টাকা লাভ পাবেন এটাকেও বলা যাবে না। আপনি কিন্তু আপনারা আসলে, আমি দেখলাম যে মর্তুজা স্যারের বক্তব্যগুলো আপনারা ক্লিয়ার শুনেন নাই। এখানে কিন্তু বলা আছে, উনি কিন্তু বলছেন, উনি বলছে যে প্রতি বছর বোনাস ডিক্লার হবে। প্রতি বছর বোনাসে আপনার কম হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে? আর যেখানে আপনি দেখবেন এসবি তে যারা সার্ভাইভেল 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি, হ্যাঁ, যারা পলিসি গুলো করে তারা কিন্তু লাভ কম পাবে। এখন আপনি দেখেন, আমি 3 কিস্তি পলিসি হোল্ডার, আমি যদি 3 কিস্তি পলিসি হোল্ডারে যদি মাঝখানে আমি টাকা নিয়ে যাই, আবার যিনি 10 বছর মেয়াদে বীমাটা করলো মাঝখানে টাকা নিল না, অথবা 15 বছর মেয়াদে নিল, সে টাকা নিল, তার লাভ আর আমার লাভ তো এক হবে না। আচ্ছা, তারপর আপনি দেখেন যে শিশু পলিসি কিন্তু মায়ের রিস্কও নেবে, বাচ্চার রিস্কও নেবে, বা বাবার রিস্কও নেবে, মানে বাচ্চা রিস্কও নেবে, দুইটা রিস্ক নিচ্ছে। আপনি যদি আপনার যৌথ পলিসি মানে জয়েন্ট লাইফ, সেখানে স্বামী স্ত্রী দুইটা রিস্ক নিচ্ছে। পেনশন পলিসিতে অনেক ঝুঁকি নিচ্ছে, আপনার লাভও কিন্তু বেশি হবে, আপনি পেনশনটা পেয়ে যাবেন আজীবন। তো আপনি কিন্তু এক একটা পলিসির ধরন এক এক রকম, ঠিক আছে? তো এই জন্য আপনারা যদি প্রফিট নিতে চান, যে প্রফিট মানে বেশি হবে, তাহলে করতে হবে সিঙ্গেল পলিসি। আমি কিন্তু প্রথম বলছিলাম যে আপনাকে সিঙ্গেল পলিসি কিন্তু আমরা বলে দিচ্ছি যে বীমা অঙ্কেরই ডাবল পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি প্রফিট যদি আরো বেশি নিতে নিতে হয়, তাহলে করতে হবে মেয়াদি বীমা। মেয়াদি বীমা কয় বছরে করবেন? 20 বছর মেয়াদে করবেন, ঠিক আছে? মিনিমাম 15 বছর, মানে মেয়াদি বীমাতে মেয়াদ যত বাড়াবেন পলিসির লাভ কিন্তু তত বাড়বে, ঠিক আছে? আর কিস্তি বীমা যত কম বিক্রি করতে পারেন, কিস্তি বীমা করবেন দুর্বল ইমানদের কাছে, যে যারা মানে এই চিন্তা করে যে টাকা পাবো কি পাবো না, টাকা মার যাবে কিনা, তাদের জন্য কিস্তি বীমা। থ্যাংক ইউ। তো আমি আপনাদের সাথে আছি। আমাদের এ পর্যায়ে মজিব সাহেব আলোচনা করবে, তারপরে যদি লাস্টে কোনো কথা বলতে হয়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমরা আগে আনুষ্ঠানিক আমাদের ইয়াটা প্রোগ্রামটা শেষ করি। তো আমি কামরুল সাহেবকে রিকোয়েস্ট করবো যে আগানোর জন্য। থ্যাংক ইউ। স্যারকে ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আমি এখন অবলিখনের উপাদান, প্রস্তাবপত্র এবং নন মেডিকেল ফর্ম পূরণ আর জঙ্গিবাদ সহ মানি লন্ডারিং এ বিষয়ে দুটি বিষয়ে আলোচনা রাখার জন্য জনাব মুজিবুর রহমান এজিএম অবলিখন কাস্টমার সার্ভিস জেড ট্রাইবিউশনস কোম্পানি লিমিটেড, ওনাকে অনুরোধ জানাচ্ছি।
এখানে আমরা কেউ নেই আমার কাছে। কেউ নেই। হ্যাঁ, মানে আমরা মোটামুটি কথা বলতে চাই। খালি শোনার পরে। স্যার, আপনি আপনি শুরু করতে পারেন। এই চাটা তো দেরি করতেছে কেন? যার সবুজ কিছু আছে কেউ খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথমে আমি মহান সৃষ্টিকর্তার প্রশংসা করেই শুরু করছি, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর প্রোগ্রামে মানে যোগদান করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত, আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে সকাল 10টা থেকে, খুব প্রাণবন্ত, এবং সেখানে আমাদের ভিআইপি ডিজি মহোদয় যে ট্রেনিং এর যে সূচনা করেছেন এবং 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত স্যার ট্রেনিং প্রোগ্রাম করেছেন। আমিও খুব গভীর মনোযোগ দিয়ে আমি ট্রেনিং প্রোগ্রামে ছিলাম এখানে, এবং আমি আমার পিসিতে ছিলাম। তো খুবই উপকৃত, এবং স্যারকে বলবো যে আমাদের ডিজি মহোদয় একজন কিংবদন্তি। বিমা শিল্পে স্যারের যেই জ্ঞান বা যেই সমৃদ্ধি, সেখান থেকে আমাদেরকে যেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের প্রাত্যহিক জীবনে এবং আমাদের পেশাগত জীবনে পাথেয় হিসেবে থাকবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দ্বিতীয়ত, আমাদের জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা ইতিপূর্বে যে বিষয়ের উপর আলোকপাত করেছেন, সেটাও আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। আমাদের ডিজি মহোদয় জীবন বীমার মৌলিক ধারণা, পেশা, জীবন বীমা বিপণন, এবং আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিভিন্ন পরিকল্প সম্পর্কে আপনাদেরকে ব্যাপক ধারণা দিয়েছেন, এবং এ থেকে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার উপর যে বিষয়টি আলোকপাত করার জন্য আমাকে যেটা নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো অবলিখনের উপাদান, প্রস্তাবপত্র ও নন মেডিকেল ফর্ম পূরণের নিয়মাবলী, পাশাপাশি মানি লন্ডারিং এর উপরও কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। আমি আমার মূল পয়েন্টে চলে যাব, অবলিখনের উপাদানের মধ্যে চলে যাব। এটা কোথায় হাফিজ কি চলে গেল? না, এটা এর থেকে এখান থেকে এতে চলে এখানে না? এটা এটা তো না, আসলে জন্য থাকার জন্য হাফিজ সাহেব ডাকো। হাফিজ তাহলে স্ক্রিন শেয়ারটা করলে স্টক। আচ্ছা, দাঁড়ান। যে স্লাইডটা ওই যে ডেস্কটপে আছে, যে ওইটা দুঃখিত, আমি আবার মূল পয়েন্টে চলে আসলাম। মানে আমার উপর যে বিষয়টা আলোকপাত করার জন্য যেটা আমার উপর আছে, সেটা হলো অবলিখনের উপাদান সমূহ। তো আমি ছোট্ট করে একটু ঠিক একাডেমিক ভাবে শুধু পুঁথিগত ভাবে যে জিনিসগুলো আছে সেটার সাথে একটু তালমিল রেখে একটু মানুষের বাস্তব জীবনের সাথে একটু উদাহরণ দিয়ে আমি একটু বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এইভাবে জিনিসটাকে একটু উপস্থাপন করব যে আমরা কোনো কিছু যদি নির্মাণ করতে চাই, কোনো একটা কিছু যদি আমরা সৃষ্টি করতে যাই, তাহলে আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয়। আমি ছোট্ট করে একটু বলি, আমি যদি একটা কিছু লিখতে যাই, তাহলে আমার একটা প্রথমে প্রয়োজন হবে, আমার একটা কলমের প্রয়োজন হবে। আমি যেই জায়গাটাতে লিখবো কাগজের প্রয়োজন হবে। অর্থাৎ এই দুইটা জিনিস হলো উপকরণ।
তারপর আমি যে বিষয়বস্তু লিখব জ্ঞান থেকে বা বাহ্যিক কোনো জায়গা থেকে আমি সংগ্রহ করব, তো উপকরণ ব্যতীত আমি লিখতে পারবো না। ঠিক তেমনিভাবে অবলিখন কথাটা একদম বীমা জগতের মধ্যে একটা পরিচিত কথা। আমরা যারা এই পেশার সাথে জড়িত, বিশেষ করে আমাদের উন্নয়ন কর্মকর্তাগণ যে যেখানে আছেন অথবা অফিসিয়াল যারা আছেন, তারা এই অবলিখন শব্দটার সাথে বেশ পরিচিত। তো আমি একটু অবলিখন সম্পর্কে একটু ধারণা নিতে চাই আগে। অবলিখন জিনিসটা কি? যদি এক কথায় আমি বলি, ঝুঁকি। কিসের ঝুঁকি? মুদ্রা কথায় বলতে গেলে এটা এরকম ভাবে বোঝায় যে জীবন বীমা কি জীবনেরই ঝুঁকি? আমি বলবো যে না, জীবনের ঝুঁকি না। একটু ব্যাখ্যাটা একটু অন্যভাবে চলে যাবে। জীবনের ঝুঁকি কে নিবে? একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক। আমরা কিসের ঝুঁকি নিব? আমরা নিব আর্থিক ঝুঁকি নিব, সম্পদের ঝুঁকি নিব। সেটা দুই রকম হতে পারে। কিরকম হতে পারে? যে একজন ব্যক্তি তার পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তার জন্য সে একটা ঝুঁকির কথা সে চিন্তা করতে পারে, অথবা কোনো একটা কোম্পানি বা গোষ্ঠী তার সম্পদ অথবা তার কোনো স্থাবর সম্পত্তিকে একটা নিরাপত্তা দেওয়ার জন্য সেটা একটা ঝুঁকি হতে পারে। এখন জীবন বীমা এবং সাধারণ বীমার মধ্যে পার্থক্যটা হলো যে জীবন বীমা কোম্পানিগুলো একজন ব্যক্তির আর্থিক ঝুঁকির নিশ্চয়তা নিয়ে থাকে, আর সাধারণ বীমা কোম্পানিগুলি তাদের যে সম্পদ, পরিসম্পদ বা স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সেগুলি ঝুঁকি নিয়ে থাকে। অর্থাৎ এক কথা হচ্ছে কোম্পানিগুলির কাজটা কি? ব্যক্তির কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে মানে দায় না, ব্যক্তির একটা দায় নেয় কোম্পানি, সেটা অবলিখনের মাধ্যমে, একজন অবলিখন কর্মকর্তার মাধ্যমে সেই দায়টা কোম্পানির পক্ষে নিয়ে থাকে। ঠিক তদ্রুপ সাধারণ বীমার ক্ষেত্রেও তাই এই দায়টা নিয়ে থাকে। ঝুঁকি নির্বাচন করা, প্রথমে এটা হচ্ছে একজন অবলিখনের প্রথম উপাদান হলো ঝুঁকিটা নির্বাচন করা। যে ঝুঁকি হলো আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংঘটনের সম্ভাবনা, যেখানে মানুষের জীবনও থাকতে পারে, সম্পত্তিও ঘিরে থাকতে পারে। এবং আমরা সকলেই জানি যে আজকে আমি বাসার থেকে বের হয়ে অফিসে আসা পর্যন্ত যে কোনো স্টেজে আমি একটা দুর্ঘটনার শিকার হতে পারতাম। তার মানে কি দাঁড়ালো? আমাদের জীবনটা সম্পূর্ণ অনিশ্চিত। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। সেই অনিশ্চয়তা থেকেই একটা ঝুঁকির উৎপত্তি হয়ে থাকে, এবং এই ঝুঁকিগুলি পরিমাপ করা হয় আর্থিক ভাবে, এগুলোকে চিন্তা করা হয়। এখন সবার জীবনের ঝুঁকি কি একরকম? আমার ঝুঁকি আর যিনি একজন এর চেয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, তার ঝুঁকি কি একরকম হবে? কখনোই না। তার সামাজিক অবস্থান, সঙ্গতি, এগুলি বিবেচনা করে তার ঝুঁকির বিষয়টা নির্বাচন করা হবে। অবলিখনের উপাদানের মধ্যে এটা একটা অন্যতম উপাদান। আচ্ছা, দ্বিতীয়ত হলো, দ্বিতীয় যে উপাদানটা সবচেয়ে বেশি যে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যখন একটা পলিসি বিক্রি করব, যখন কোনো একজন গ্রাহক একটা পলিসি আমাদের কাছ থেকে ক্রয় করবে বা আমরা বিক্রয় করব, তখন সর্বপ্রথম আমরা যে জিনিসটা তার কাছে জানবো যে সে যে কতগুলি যে যোগ্যতা আছে, সে যোগ্যতার মধ্যে বয়স কিন্তু একটা অন্যতম যোগ্যতা। তার পলিসি করার মতো বয়স আছে কিনা, আমরা তাকে পলিসি দিতে পারবো কিনা। যদি এরকম বিষয়টা হয় যে আমার মানে সামর্থ্য আছে, ইচ্ছা আছে, তাহলে কি আমি পলিসি করতে পারবো? বা আমরা চাইলে কি একটা পলিসি দিতে পারবো? আমরা দিতে পারবো না। ক্ষেত্রে গ্রাহকদের যে যোগ্যতাগুলি আমাদেরকে দেখতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে বয়স। যে এই গ্রাহকের বয়স বীমা করার মতো তার বয়স আছে কিনা, অর্থাৎ তাকে পলিসি দেওয়ার মতো কোনো বয়স আছে কিনা।
সেই প্রেক্ষাপটে আমি বলবো যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আমরা যেটা করেছি, অর্থাৎ মানুষের মর্টালিটির কথা চিন্তা করে আমরা যারা সুশিক্ষিত, এক কথা যারা শিক্ষিত মানুষ, যাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ভালো, আমরা এই দিক থেকে চিন্তা করে যাদের বয়স তাদের পলিসিও আমরা নিচ্ছি, তাদের কাছেও আমরা পলিসি দিচ্ছি, তারাও আমাদের জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারা আমাদের গ্রাহক হতে পারবে, আমরা তাদেরকেও পলিসি দিব। 3 নম্বরে যে জিনিসটা আসতেছে শিক্ষা। শিক্ষাটা কি কাজে আসবে, মানে এটা কি প্রয়োজন? তাহলে কি অশিক্ষিত লোক কি পলিসি করতে পারবে না? বিষয়টা তো এরকমই বোঝাচ্ছে যে শিক্ষার মান মানে যে একজন লোক শিক্ষিত হলেই পলিসি করতে পারবে, তাহলে কি অশিক্ষিত লোক পলিসি করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত এই দুইজনের মধ্যে একটু ব্যবধানটা শুধু সামান্য একটু জায়গার মধ্যে, যে একজন শিক্ষিত লোক একটা পলিসির ক্ষেত্রে সে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, আর যিনি স্বল্প শিক্ষিত তাকে সেই সুযোগ সুবিধা অন্যভাবে দিতে হয়। সেও সুযোগ সুবিধার বাইরে থাকবে না, সেও সেই সুযোগ সুবিধাগুলি পাবে, তাকে একটু অন্যভাবে দিতে হয়। আর দ্বিতীয়ত, প্রস্তাবপত্র পূরণের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যারা মাঠ কর্মকর্তা আছেন তাদেরকে এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে, এবং তারা এটা সবসময় নলেজে রাখবেন যে আপনি যে গ্রাহকের কাছে আপনি সেই গ্রাহক যদি আমার শিক্ষিত হয়, তাহলে আপনার প্রথম থাকবে যে তাকে আপনি তার সার্টিফিকেটটা নেওয়ার জন্য, তার এসএসসি সনদটা নেওয়ার জন্য, সেটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এতে করে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে যে আপনি যখন একজন ক্লায়েন্টকে তার সার্টিফিকেটের গুরুত্বটা বোঝাবেন, তখন আপনার এই ইন্স্যুরেন্সের উপর তার আস্থাটাও কিন্তু বেড়ে যাবে। সে একজন শিক্ষিত লোক, আপনি তার সার্টিফিকেটটাকে অবজ্ঞা করে ধর এটা না হলেও চলবে, তার মানে সেও আপনাকে তখন ভাবতে পারে যে আমি শিক্ষিত লোক, আমার সার্টিফিকেট থাকা সত্ত্বেও সে আমার এটা মানে এলাও করছে না বা নিচ্ছে না, বলছে না, তখন সে মানে একটু আপনার প্রতি কি হতে পারে, আপনাকে একটু হালকা বা বিরূপ মন্তব্য তার ভিতরে আসতে পারে। সেই কারণে একজন শিক্ষিত যে লোক, যাকে আপনি আপনার জাজমেন্টে পেয়ে গেলেন যে শিক্ষিত, তাকে আপনি অনুরোধ করবেন যেন তার শিক্ষাগত যোগ্যতার সনদটা আপনি নিতে পারেন। তাহলে হবে কি, আপনার জন্য এটা যেমনি আপনার জন্য ভালো হবে, তেমনি তার এই পলিসির ক্ষেত্রে সে খুব গুরুত্বের সাথে এটা বিবেচনা হবে। পরবর্তীতে যে বিষয়টা আসতেছে প্রিমিয়াম, বিমা প্রিমিয়ামের বিষয়টি আসতেছে পরবর্তীতে। এই বিষয়ে আমি উপস্থিত ছিলাম, আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেছেন, আমাদের প্রথমে আমাদের ডিজি মহোদয় প্রিমিয়ামের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, এবং খুব এত ভালোভাবে বলেছেন যে এখানে আসলে নতুন করে কিছু বলার নেই। তারপর আমি বলি প্রিমিয়ামটা কি। মানে প্রিমিয়ামটা হচ্ছে বীমা কোম্পানি কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যই হলো প্রিমিয়াম। অর্থাৎ বীমা চুক্তিতে বীমাকারী ঝুঁকি বহনের বা অর্থ প্রদানের যে নিশ্চয়তা দেয়, তার বিপক্ষে বীমা গ্রহীতা যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। প্রিমিয়াম বিভিন্ন ভাবে আমরা দিতে পারি, সেটা হলো আসলে আমাদের সামর্থ্যের উপরেই নির্ভর করবে অনেকটা। অর্থাৎ আমার যিনি গ্রাহক আছেন তার সাথে আপনি একটা ফ্রেন্ডলি আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তটা, তার কাছ থেকে আপনি সিদ্ধান্তটা নিয়ে নেবেন যে স্যার আপনি কিভাবে কমফোর্ট ফিল করে। আমাদের নিজেদের আমরা যদি ঠিক কাছ থেকে আপনি যখন ক্লিয়ারেন্সটা পাবেন, সেই ক্ষেত্রে আমাদের এই পলিসির প্রিমিয়াম নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। সেই প্রিমিয়ামটা একবারও হতে পারে, সেটা বিভিন্ন কিস্তিতে ইনস্টলমেন্টের মাধ্যমে হতে পারে, এবং প্রিমিয়ামটা আপনার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, যেমন ইয়ারলি প্রিমিয়াম আছে, হাফ ইয়ারলি আছে, কোয়ার্টারলি আছে, মান্থলি আছে। অর্থাৎ উনি আমাদের সম্মানিত গ্রাহক যেভাবে কমফোর্ট ফিল করবে, ঠিক তার উপরেই ছেড়ে দিবেন প্রিমিয়ামটা দেওয়ার বিষয়ে।
প্রিমিয়াম দুই ধরনের হতে পারে। আপনি যেই পলিসিটা আপনি বিক্রয় করলেন তার বয়স এবং বীমা অঙ্ক অনুসারে আপনি একটা প্রিমিয়াম নির্ধারণ করলেন। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় বেসিক প্রিমিয়াম, বাংলাতে বলা হয় মূল প্রিমিয়াম। এই পলিসিটার সাথে যদি কোনো সাপ্লিমেন্টারি কোনো পলিসি যদি তাকে দেন বা সে যদি নিতে আগ্রহী হয়, আপনি যদি তাকে সেই বিষয়ে যদি জ্ঞান দেন যে এই পলিসিটার সাথে স্যার আপনি ইচ্ছে করলে সাপ্লিমেন্টারি আমাদের এই সুবিধাগুলি আছে, এটা আপনি নিতে পারবেন, এটাও কিন্তু একটা অ্যানাদার পলিসি, কিন্তু ওই পলিসিটা আলাদা করা যাবে না, এই পলিসিটার সাথে যোগ করে ওই পলিসিটা করতে হবে। সেটার জন্য অতিরিক্ত কিছু প্রিমিয়াম লাগবে। সেই প্রিমিয়ামটা এবং বেসিক প্রিমিয়াম, এই দুইটা প্রিমিয়াম যোগ করে হবে গ্রস প্রিমিয়াম বা মোট প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম সম্পর্কে আমরা একটু জানলাম। এবার চলে যাব, মানে এটা একটু আগে পরে হয়েছে, আগে বীমা অঙ্কটা দরকার ছিল, পরে প্রিমিয়ামটা। বীমা অঙ্কটা পরে চলে আসছে, আমি একটু বীমা অঙ্কটা বলি। বীমা অঙ্কটা হলো, এটা সম্পূর্ণই নির্ভর করবে একটা ক্লায়েন্টের আর্থিক সামর্থ্যের উপর। সেক্ষেত্রে আমাদেরকে পলিসি বিক্রয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে আপনি যে গ্রাহকের কাছে বা আপনি যেখানে মার্কেটিং করতে গেলেন, যাকে আপনি পলিসি করার জন্য প্রস্তাব দিলেন, সেখানে তার সামর্থ্যের বিষয়টুকু, পারিপার্শ্বিকতা, তার সামাজিক অবস্থান সবকিছু বিবেচনা করেই কিন্তু আপনি একটা পলিসির কথা তাকে বলবেন। তারপর আপনি সেখানে একটা বীমা অঙ্ক নির্ধারণের বিষয় থাকতে পারে। আমাকে দিয়ে বলি যে আমি যে পরিমাণ টাকা ইনকাম করি, আমার পারিবারিক যে ব্যয়, সেই ব্যয় প্রতি মাসে, সেই ব্যয় মিট আপ করার পরে কি পরিমাণ টাকা আমার কাছে প্রতি মাসে থাকতে পারে, বছরে থাকতে পারে, তার উপর নির্ভর করেই তো আমি একটা সঞ্চয়ের দিকে যাব। এখন আমার সামর্থ্যের বাইরে গিয়ে যদি আমি কোনো একটা কিছু সঞ্চয় করতে যাই, তাহলে সেটা আমার কি হবে, ভবিষ্যতে সেটা মানে গুড়ে বালি হবে, অর্থাৎ সেটা ঠিক থাকবে না, সেখানে একটা ব্যাঘাত সৃষ্টি হবে। তাহলে বীমা অঙ্কটা হলো যে কোনো নির্দিষ্ট বা নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে গ্রাহকের পলিসির মেয়াদ শেষে বীমা কোম্পানি চুক্তি অনুযায়ী বোনাস ব্যতীত যে পরিমাণ টাকা কোম্পানি থেকে পাবে বা বীমা কোম্পানি থেকে যে পরিমাণ দায় পরিশোধ করা হবে, তাই হচ্ছে বীমা অঙ্ক। আমরা যেটাকে এক কথায় বলি, ওই যে আমরা অনেক সময় বলি যে আপনার বীমা অঙ্ক কত, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, দ্যাট ইজ বীমা অঙ্ক, সাম এশিউড। এটা নির্ধারিত হয়ে থাকে আলোচনার ভিত্তিতে, এটা আসলে চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা হতে পারে। পরবর্তীতে যে কথা আসতেছে বীমা অঙ্কের বেলায়, যে এটা তো হলো যে বললাম যে বীমা অঙ্কটা সে কখন, এভাবে বীমা অঙ্কটা কি, বীমা অঙ্কটা কখন কিভাবে পাবে, এবং আমাদের ইন্স্যুরেন্সের চুক্তি অনুযায়ী যে বীমা অঙ্কের উপর কোম্পানি কিন্তু প্রতিটা কোম্পানি কিন্তু বোনাস ঘোষণা করে থাকে। অর্থাৎ আপনি যে বছরে পলিসিটা গ্রহণ করেছেন, সেই বছর থেকে যে পর্যন্ত পলিসিটার মেয়াদ, সেই পর্যন্ত যতগুলি পলিসি বোনাস ঘোষণা করা হবে, সে আনুপাতিক হারে, অর্থাৎ আপনার বীমা অঙ্কের আনুপাতিক হারে আপনি পলিসি বোনাস পাবেন। কার সাথে? সেই বীমা অঙ্কের সাথে আপনি পেয়ে যাবেন। এটা নির্ধারিত না, এটা কম বেশি হতে পারে, এটা ভেরিয়েবল। অর্থাৎ যদি পলিসি বোনাস বেশি ডিক্লার হয়ে থাকে আপনি বেশি পাবেন, যদি পলিসি বোনাস অপেক্ষাকৃত একটু কম হয়ে থাকে আপনি সেটা কম পাবেন, সেটা ভেরিয়েবল হতে পারে। তারপরে এখন তো আমরা জানলাম যে বীমা অঙ্কটা কি, বীমা ঝুঁকি অঙ্কটা কি। বীমা ঝুঁকি অঙ্কটা আরেকটা অন্যতম উপাদান অবলিখনের। বীমা পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক যদি মারা যায়, তাহলে তার অবর্তমানে বীমা কোম্পানি তার নমিনিকে যে পরিমাণ টাকা প্রদান করবে তা হচ্ছে বীমা ঝুঁকি অঙ্ক। এখন সব পলিসির বীমা ঝুঁকি অঙ্ক কি এক? অবশ্যই না। সেটা হলো পরিকল্প ভেদে, বিভিন্ন পরিকল্পের বীমা ঝুঁকি অঙ্ক বিভিন্ন রকম। যেমন কিছু কিছু পলিসির ক্ষেত্রে বীমা অঙ্ক এবং বীমা ঝুঁকি অঙ্ক একই থাকে, আবার কিছু কিছু পলিসির ক্ষেত্রে বীমা অঙ্কের চেয়ে বীমা ঝুঁকি অঙ্ক কিছুটা কম হয়ে থাকে, আবার কিছু ক্ষেত্রে বেশি হয়ে থাকে। একটা উদাহরণস্বরূপ বলা যায় যে স্বল্পকালীন মেয়াদী বিমায় বীমা অঙ্কের চেয়ে বীমা ঝুঁকি অঙ্ক একটু কম হয়। আবার একটু চলে যান পেনশন বীমার দিকে চলে যান, এক কিস্তি বীমার দিকে চলে যান, শিশু বীমার দিকে চলে যান, সেক্ষেত্রে বীমা ঝুঁকি অঙ্ক কিন্তু অনেক বেশি। অর্থাৎ একটা পেনশন পলিসির যে সাম এশিউড, তার ঝুঁকি কিন্তু তার 10 গুণ। আবার শিশু বীমার ক্ষেত্রে যান, শিশু বীমার ক্ষেত্রে যদি বীমা অঙ্ক হয় 1 টাকা,
ঝুঁকি কিন্তু মানে ডাবল, বিভিন্নভাবে বিভিন্ন দিকে কিন্তু ঝুঁকিটা মানে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একই গ্রাহকের একাধিক পলিসির বীমা ঝুঁকির অঙ্কের যোগফল হলো আবার একই কোম্পানিতে ওই গ্রাহকের মোট বীমা ঝুঁকি অঙ্ক। সে কিছুক্ষণ আগে আমাদের একজন অংশগ্রহণকারী আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে প্রশ্ন করেছে যে একজন লোক একাধিক পলিসি করতে পারবে কিনা। ইয়েস, একাধিক পলিসি করতে পারবে। এখন আমি 2018 সালে গিয়ে করলাম একটা 1 লক্ষ টাকার বীমা। 2019 সালে গিয়ে আমার সামর্থ্য হইলো যে আমি 1 লক্ষ টাকার পলিসি কন্টিনিউ করার পরে আমি আরেকটা পলিসি করতে পারবো। আমি আবার একটা করলাম 2 লক্ষ টাকার একটা পলিসি। ঠিক একই প্রক্রিয়ায় 20 সালে এসে আমি আরেকটা পলিসি করলাম 3 লক্ষ টাকা। তাহলে আমার মোট বীমা অঙ্ক কত হলো, বীমা ঝুঁকি কত হলো? প্রথমে হলো 1 লাখ, পরে 2 লাখ, 3 লাখ, পরে করলাম 3 লাখ, মোট 6 লাখ টাকা। অর্থাৎ আমার এই একই কোম্পানিতে 3টা পলিসির মোট বীমা অঙ্ক হলো 6 লাখ টাকা। অর্থাৎ আমার মোট বীমা ঝুঁকি 6 লাখ টাকা। এবং আমি যদি এই 3টা পলিসি যদি কন্টিনিউ করে থাকি, আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনার কারণে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার নমিনি কিন্তু ওই মোট বীমা ঝুঁকি অঙ্কটাই কিন্তু পাবে। ক্লিয়ার? এটা হলো মোট বীমা ঝুঁকি অঙ্ক। এবার আমরা চলে যাই নৈতিক ঝুঁকিটা কি, যেটাকে ইংরেজিতে বলে যে মোরাল রিস্ক। এটা এখন প্রশ্ন হলো এটা কি কাজে আসবে, এটার আবার কি প্রয়োজন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে? অবশ্যই প্রয়োজন আছে। যে এখানে যেটা আমরা একটু লিখছি যে বীমা গ্রহীতার যে চরিত্র বা পার্শ্ববর্তী লোকদের যে কার্যকলাপ বা যা কিছু ওনারা করে, সেগুলি থেকে কিন্তু একটা নৈতিক ঝুঁকি একটা মানে উপলব্ধি করা যায়। আবার কোন লোক যদি ইচ্ছাকৃত তথ্য গোপন করে, সেটাও কিন্তু নৈতিক ঝুঁকির পর্যায়ে পড়ে। এবং সেটা কিরকম হতে পারে, নৈতিক ঝুঁকিটার কিরকম হতে পারে? যেমন একটা উদাহরণ আমি দিই ছোট্ট করে। আমি এখন বসবাস করতেছি বরিশাল, মানে একটা ঢাকা শহরের যে কোনো একটা জায়গায় একটা বরিশাল কলোনিতে, একটা বস্তিতে আমি বসবাস করছি। উদাহরণস্বরূপ আমি একটা বরিশাল কলোনিতে বসবাস করছি। কিন্তু আমি যখন প্রস্তাবপত্রটা পূরণ করব, বা আমি যখন আমার যে আবাসস্থল যোগাযোগের ঠিকানা আমি লিখে দিব কি আমি ধানমন্ডিতে আছি, তাহলে আমি একটা ইচ্ছাকৃতভাবে একটা বড় ধরনের তথ্য গোপন করলাম। এটার প্রভাবটা অবলিখনে কিভাবে আসবে? অফকোর্স এটা একটা বড় ধরনের প্রভাব থাকতে পারে। যিনি বরিশাল বস্তিতে বসবাস করবেন, সেখানের যেই পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট, আর যিনি ধানমন্ডিতে বসবাস করবেন, সে এনভায়রনমেন্ট কিন্তু একরকম না। সেখানে তার জীবনের ঝুঁকিটা কিন্তু একটা তারতম্য হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ইচ্ছাকৃতভাবে এই তথ্যটা গোপন করি, তাহলে এটা কিন্তু মোরাল রিস্কের আন্ডার, অর্থাৎ নৈতিক ঝুঁকিটা কিন্তু আমরা এখানে এড়িয়ে গেলাম। এতে কিন্তু আপনার পরবর্তীতে পলিসির যে বেনিফিট, সেটাতে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে আমরা এই জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখব। পলিসি করার ক্ষেত্রে আরেকটা যেটা উপাদান আসবে সেটা হলো মেয়াদ। এখন আমার বয়স 60 বছর। আমি ইতিপূর্বে বলেছি যে একজন 60 বছরের সুশিক্ষিত লোকের পলিসি আমি নিব। আমি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখলাম ভালো, শিক্ষাগত যোগ্যতা ভালো, তার আয় উন্নতিও ভালো, আমি তাকে পলিসি দিব। তাহলে আমি তাকে কত বছরের পলিসি দিব? প্রত্যেকটা কিছুরই কিন্তু একটা বাইন্ডিংস আছে। আমি ইচ্ছে করলেই তো লাইফ টাইম বাঁচবো না। মানুষের একটা মর্টালিটি একটা রেট থাকে, একটা এজ আছে, সেটার কথা চিন্তা করেই কিন্তু বিশেষ করে বাংলাদেশের বীমা শিল্প কিন্তু একটা অ্যাকচুয়ালি যারা মানে প্রোডাক্টগুলা দিয়ে থাকেন, প্রবেশকালীন বয়স এবং মেয়াদপূর্তির একটা বয়সের একটা লিমিটেশন দিয়ে থাকে। এখন মেয়াদটা এই জন্যই নির্ধারিত করতে হবে যে ইচ্ছে মতো তো আর মেয়াদ নির্ধারণ করা যাবে না। আমার বয়স এখন 60 বছর, যে প্রোডাক্টটা আমি নিতে চাই বা আমাকে যে প্রোডাক্টটা কোম্পানি আমাকে যে পলিসিটা দিবে, হয়তো এটার মেয়াদ 70 পর্যন্ত সেটা লিমিটেশন আছে। এখন আমি যদি ইচ্ছে করি বলি যে আমাকে 15 বছরের একটা পলিসি দেন, সেটা কি সম্ভব? সেটাও সম্ভব না। তো কাজেই মেয়াদের বিষয়গুলো পাঠিয়ে দেন। তাহলে মেয়াদের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পলিসি বিক্রয়ের ক্ষেত্রে আমাদের যারা মাঠ কর্মকর্তা আছেন, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ কোম্পানির হয়ে যারা আমাদের এই প্রস্তাবনা নিয়ে যাবেন গ্রাহকদের কাছে,
সেক্ষেত্রে তাদের সাথে সেই প্রস্তাবনার সাথে পলিসির মেয়াদের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে মানে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে তার পারিপার্শ্বিক দিক থেকে চিন্তা করে তাকে কিন্তু পলিসির মেয়াদটা নির্ধারণ করার জন্য তাকে সহযোগিতা করবেন। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে কিন্তু টোটাল সম্মতিটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে মানে আমরা তাকে সুবিধা অসুবিধাগুলো এবং এটার যে বেনিফিট পেয়েছে সেগুলি সম্পর্কে আমরা ভালোভাবে আলোকপাত করব। করার পরে এই জিনিসগুলো থেকে আমাদের সম্মানিত গ্রাহক উনি একটা মানে সিদ্ধান্ত আমাদেরকে দিবেন যে ঠিক আছে আমার পলিসির মেয়াদটা 15 বছর 12 বছর কিংবা 10 বছর আপনারা করে দেন। অর্থাৎ আমাদের সেই বলার কারণে অর্থাৎ আমাদের সেই উপস্থাপনের কারণে সেটা তাদের মধ্য থেকেই সেই জিনিসটা বেরিয়ে আসতে হবে। পরবর্তীতে আমরা চলে যাই অবলিখনের যে আর যে উপাদানগুলি আছে তার মধ্যে আরেকটা উপাদান হলো যে পরিকল্পগুলি নিয়ে আমাদের মূল ফোকাস ছিল আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টোটাল আমাদের যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে 20টা পরিকল্প আছে সেই 20টা পরিকল্প সম্পর্কে কম বেশি কিন্তু আপনারা অবগত হয়েছেন। অর্থাৎ আমি এই বিষয়ে আরেকটু খোলা করে বলবো যে প্রায় সকল কোম্পানিতেই কতগুলি বেসিক প্রোডাক্ট থাকে। ঠিক জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি সেখানে আমাদের গ্রুপ সহ টোটাল 20টা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোকে আমরা 3 থেকে 4 ভাগে যদি ভাগ করে দিই তাহলে আমাদের জন্য একটু এই প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা নিতে আমাদের খুব সহজ হবে এবং আমাদের পলিসি বিক্রয়ের ক্ষেত্রে খুব সহজ হবে, আমাদের মার্কেটিং পলিসিটাও খুব ইজি হবে। অর্থাৎ ইজি মেথডে আমরা এটা করতে পারবো সম্ভব। প্রথমত আমরা প্রোডাক্টগুলোকে এইভাবে ভাগ করব যে একটা হচ্ছে এন্ডোমেন্ট পলিসি, যেটাকে আমরা পিওর এন্ডোমেন্ট পলিসি বলবো, অর্থাৎ একটা হচ্ছে মেয়াদি বীমা, আরেকটা হচ্ছে অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট পলিসি অর্থাৎ অংশগ্রহণমূলক মেয়াদি বীমা। এই অংশগ্রহণমূলক মেয়াদি বীমাগুলোর মধ্যে কি কি পড়ে, যেমন 3 কিস্তি বীমা, 4 কিস্তি বীমা, 5 কিস্তি বীমা, দ্বিবার্ষিক বীমা বা অন্যান্য কোম্পানিতে আরো যদি অন্য কোনো নামে যদি তারা সেটা নামকরণ করে থাকে। মূল বেসিক জিনিস কিন্তু হচ্ছে অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট পলিসি। তাহলে একটা ভাগ পেয়ে গেলাম আমি পিওর এন্ডোমেন্ট পলিসি। পিওর এন্ডোমেন্ট পলিসির মধ্যে কি থাকতে পারে, যেটা প্রায় সকল কোম্পানিতে কিন্তু এটা একে আছে, 1 নম্বরেই থাকে, সেটা হলো সঞ্চয়ী বীমা বলে আমরা চিনি, মেয়াদি বীমা যেটাকে আমরা বলি। দিস ইজ পিওর এন্ডোমেন্ট পলিসি। এবং এটা জীবন বীমাগুলির বিজনেস যখন শুরু হয়, প্রোডাক্ট যখন আনে, তখন কিন্তু এটা সব কোম্পানি কিন্তু এই প্রোডাক্টটা আনে, আমি বিশ্বাস করি এবং আমি দেখেছিও আমার এই ছোট্ট মানে কর্মজীবন থেকে যে সব কোম্পানিতে কিন্তু এই প্রোডাক্টটা আছে। দ্বিতীয়ত আমরা যেটা ভাগ করলাম যে এই এন্ডোমেন্টের সাথে পিওর এন্ডোমেন্টের সাথে একটু যোগ করে দেওয়া হয়েছে অ্যান্টিসিপেটেড অর্থাৎ অংশগ্রহণমূলক। সেই অংশগ্রহণগুলোর মধ্যে কি কি আমরা পাচ্ছি, যে 3 কিস্তি পাচ্ছি, 4 কিস্তি পাচ্ছি, বাইনিয়াল পাচ্ছি, 5 কিস্তি বীমা পাচ্ছি। তাহলে আমি 2টা ভাগ করে ফেললাম। 3 নম্বরে আসি, আমরা অ্যান্টিসিপেটেড তো আছে, এন্ডোমেন্ট কথাটা আছে, এটার সাথে আমরা আবার ডিপিএসটা যোগ করে দিই। অর্থাৎ এটা মেয়াদি বীমা হলো, এটাকে সঞ্চয় হলো, আবার এটা মানে ঠিক ডিপিএস আকারে যে আমাদের সার্বজনীন মানুষের কথা চিন্তা করে, দেশের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করে আমরা এটাকে মাসে মাসে মানে ক্ষুদ্রভাবে মানে আমরা এই পলিসিটা নিয়ে গ্রাহককে আমরা এই বীমা সুবিধার আওতায় নিয়ে আসতে পারি। অর্থাৎ এটাও হলো একটা, এটাও কিন্তু এন্ডোমেন্ট পলিসি, এটাও কিন্তু পার্ট অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট পলিসি, এটা আবার কিন্তু ক্ষুদ্র বীমাও বলা যায়। তাহলে 3টা চলে গেল। আর বাকি রইল কি, বাকি রইল পেনশন বীমা, শিশু বীমা। এই পলিসিগুলা কিন্তু অ্যানুইটি পলিসি। অ্যানুইটি পলিসির সুবিধা বেনিফিটস গুলা কিন্তু আরো খুবই মানে বেনিফিটেড, গ্রাহক অত্যন্ত লাভবান এবং এগুলিও প্রায় বিশেষ করে এই পেনশন বীমা এবং শিশু নিরাপত্তা বীমা আমার মনে হয় যারা লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস করে কারো কাছে নাই এই প্রোডাক্টটা, এটা বলা যাবে না। অর্থাৎ এটা একটা অ্যানুইটি পলিসি, এটা থাকবে। তাহলে আমরা 4টা এই টোটাল 20টা প্রোডাক্টে আমাদের কোম্পানিতে আমরা 4টা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। তাহলে যখন আমরা মার্কেটিং এ যাব, আমাদের যে মাঠ কর্মকর্তারা আছেন তাদের একটু সুবিধা হবে যে ওই 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি দ্বিবার্ষিককে এক লগে করে মানে গ্রাহকের মেরিট বুঝে একটা কথা বলা। অর্থাৎ আলাদা করে 3 কিস্তি বোঝানো, আলাদা করে 4 কিস্তি বোঝানো, বাইনিয়াল বোঝানো, 5 কিস্তি বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি মনে করি 3, 4, 5 এবং দ্বিবার্ষিক এই 4টাকে তার মেরিট যখন আপনি বুঝতে পারবেন যে সে এইভাবে পলিসিটা নিতে ইন্টারেস্টেড, আপনি যখন তাকে বেনিফিটস গুলো বলবেন, সে তো আলটিমেটলি আপনাকে একটা সম্মতি আজকে না হোক কালকে বা দিবে, বা আপনি তো তার পিছনে লেগেই থাকবেন, তখন আপনি তাকে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট
আপনি তার উপর ছেড়ে দিবেন, সে আপনাকে একটা প্রোডাক্ট চুজ করে দিবে যে আপনি এইভাবে একটা করতে পারেন। ঠিক আছে? তাহলে এই বীমা পরিকল্প সম্পর্কেও আমরা একটা মোটামুটি ধারণা লাভ করলাম। আশা করি আপনাদের এটা মার্কেটিং করতে অনেক সুবিধা হবে। প্রিমিয়াম প্রদান পদ্ধতিগুলো ইতিপূর্ব আমি প্রিমিয়ামের সাথে বলেছি যে আমাদের যখন ওই যে মানে প্রিমিয়াম, মোট প্রিমিয়ামটা কি, আমাদের বেসিক প্রিমিয়ামটা, মূল প্রিমিয়ামটা কি, সেটা একটা বলেছি। সে সাথেও কিন্তু আমি প্রিমিয়াম প্রদান পদ্ধতিটা কিন্তু একটু আলোকপাত করে আসছিলাম। অর্থাৎ আমাদের প্রিমিয়াম পদ্ধতিটা যেটা এই ইতিপূর্বে আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেছেন যে আমাদের প্রোডাক্টের ধরন বুঝে আমরা সেইভাবেই গ্রাহককে আমরা উপস্থাপন করব। মানে আমাদের সম্মানিত গ্রাহক মানে উনি নির্ধারিত করে দিবেন যে উনি কিভাবে প্রিমিয়ামটা দিতে চান। সেখানে আমাদের যে প্রোডাক্টগুলি আছে তার মধ্যে একটা প্রোডাক্ট তো আছে আমাদের এরকম, যেটা আমাদের সিঙ্গেল প্রিমিয়াম, যেটাকে আমরা এফডিআর এর, ব্যাংকের ভাষায় এফডিআর বলি, আমাদের ইন্স্যুরেন্সের ভাষায় আমরা বলি, বাংলাতে বলি এক কিস্তি পলিসি, আর এটা ইংরেজিতে আমরা বলি সিঙ্গেল প্রিমিয়াম। অর্থাৎ ঠিক এফডিআর এর ন্যায়, অর্থাৎ যে সামেশিউরের ডাবল পাবে এই প্রোডাক্টটাতে, এই প্রিমিয়ামটা আপনি একবারে দিতে হবে, এটা আপনি ভেঙে ভেঙে দেওয়ার কোনো স্কোপ নাই। অর্থাৎ এই পলিসি প্রোডাক্টটা যাদের কাছে সেল করবেন বা যারা এই প্রোডাক্টের আওতায় আসবেন তাদেরকে একবারেই এই প্রিমিয়ামটা দিয়ে দিতে হবে। এটা হলো আমাদের এক কিস্তি বীমা। দ্বিতীয়ত, অন্য আমাদের যে প্রোডাক্টগুলি আছে, আমাদের অন্যান্য যে এন্ডোমেন্ট পলিসিগুলি আছে বা অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট পলিসিগুলি, অ্যানুইটি পলিসিগুলি আছে, সেই পলিসিগুলোতে আপনি সেটা গ্রাহকদের উপরেই ছেড়ে দিবেন যে স্যার আপনি কিভাবে আপনার সুবিধা হয়। তখন উনি চিন্তা করবেন যে ওনার কি বারবার প্রতি বছরে দেওয়া সম্ভব, নাকি 6 মাসে দেওয়া সম্ভব, বা 2 মাসিক দেওয়া সম্ভব। একান্তই যদি এরকম হয় যে আমাদের কিছু প্রোডাক্ট আছে যে সব প্রোডাক্টে কিন্তু আমরা মাসিক প্রিমিয়াম নিতে পারবো না, কিন্তু আমাদের অ্যাকচুয়ারি যে বাইন্ডিংস আছে সেখানে কিছু কিছু প্রোডাক্টে আমরা ইচ্ছে করলে বাৎসরিক প্রিমিয়ামটা তো প্রায়োরিটি থাকবেই, সেটা না হলে ষান্মাসিক থাকবে, সেটাও যদি না হয় ত্রিমাসিক থাকবে। একান্তই যদি সেটা না হয় তাহলে গ্রাহকের মেরিট বুঝে তার মোটিভেশন অনুযায়ী আমরা সেটা মাসিকও করে দিতে পারবো। তবে সেটা সব প্রোডাক্টে না, সেটা কিছু নির্দিষ্ট আইডেন্টি প্রোডাক্ট আছে, সেটা আমার সাথে ডিসকাস করে নেবেন, অথবা এটা একটু পূর্বে আলোচনার বিষয়। ও যদি সে আমাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে এটা কেন আসলো, কেটে দিব? আচ্ছা, আমাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে মানে অর্থাৎ যে মেয়াদ পর্যন্ত পলিসিটা কোম্পানির সাথে সে চুক্তিবদ্ধ হবে, সেখানে ওই মেয়াদের মধ্যে তার মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু বা মেয়াদ, এই জিনিসগুলি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে একটা পলিসি মানে যে মেয়াদের একটা পলিসি হবে, সেই মেয়াদের পলিসিটা পর্যন্ত আমাদেরকে তার মৃত্যুর বিষয়টা যেহেতু মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেহেতু তার পেশার বিষয়টা ওইটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ যে গ্রাহক কি ধরনের পেশায় নিয়োজিত রয়েছে, এটা আমাদের যারা আমাদের মাঠ কর্মকর্তা আছেন তারা তাদের সাথে যখন প্রস্তাবপত্র পূরণ করবেন, তাদেরকে প্রস্তাব দিবেন, তাদের সাথে আলোচনা করবেন, তখন সেই বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ সব পেশায় কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু একরকম না। আমরা এখানে একটু আলোকপাত করেছি, যেমন যেসব পেশায় মৃত্যু ঝুঁকি সাধারণ ঝুঁকির চেয়ে বেশি, সেই ক্ষেত্রে মূল প্রিমিয়ামের সাথে কিন্তু পেশাগত একটা অতিরিক্ত প্রিমিয়াম কিন্তু আমরা ধার্য করি সেটা মানে জানার পরে। অর্থাৎ আপনি পেশাটাকে যদি লুকিয়ে ফেলেন, অর্থাৎ আপনি যে পেশায় নিয়োজিত আছেন কিন্তু আপনি পলিসি করার সময় আপনিও বললেন না, অথবা আমাদের মাঠ কর্মকর্তা যিনি যে প্রস্তাবটা নিয়ে গেলেন বা প্রস্তাবপত্রটা আপনি অথবা উনি যেই পূরণ করুক না কেন, সেখানে ওই বিষয়টা আপনি না বলার কারণে, অর্থাৎ প্রকৃত বিষয়টা না এসে অন্য একটা বিষয় আসলো, সেই ক্ষেত্রে কিন্তু এই পলিসির উপর কিন্তু এটার মানে মেরিটও চেঞ্জ হয়ে যাবে। আপ টু মানে হয়তো সাময়িকভাবে আপনার এটা কোনো প্রভাব বিস্তার না করলেও, কিন্তু ভবিষ্যতে যখন আল্লাহ না করুক, এটা আমরা কেউ আশা করি না, যদি এই গ্রাহকের মৃত্যু হয়, তখন কিন্তু এটার একটা খুব দারুণ একটা মানে জটিলতা সৃষ্টি হবে। সেই কারণে এটা কিন্তু একটা, আমি একটু অন্যদিকে আবার চলে যাচ্ছি, ইন্স্যুরেন্সটা কিন্তু চুক্তিটা হচ্ছে কিন্তু একটা সৎবিশ্বাসের চুক্তি।
অর্থাৎ আমরা কেউ মানে প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে কিন্তু গ্রাহকের সবকিছু আমরা দেখি না, জানি না। শুধু প্রস্তাবপত্রের মধ্যে যে কথাগুলি লেখা থাকে, যে তথ্যগুলি আমরা পাই, সেই তথ্যগুলির উপর ভিত্তি করে কিন্তু আমরা মানে একটা মানে সিদ্ধান্ত দিয়ে থাকি। তো কাজেই আমরা আশা করব যে আপনারা যখন প্রস্তাব নিয়ে যাবেন অথবা সম্মানিত গ্রাহকরা তারাও যেন তাদের প্রকৃত পেশা যে যিনি যে কাজটা করেন সেটা যেন উনি তুলে ধরেন এবং সেটা যেন আমাদের প্রস্তাবপত্রের মধ্যে আসে। তখন আমাদের এই প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে মানে এটা আমাদের জন্য সহায়ক হবে এবং আমরা এটা মানে খুব ভালোভাবে সেখান থেকে আমরা করতে পারবো। এই একদম হয়ে আছে ব্যাগ দিয়ে আবার ওখানে জানতে 2 বছর। তাহলে এখানে মনোনীত হলো মাইনর। তাহলে আমাদের দেশের যে মাইনরের সাথে তো কোনো মানে বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা অন্যান্য কোনো চুক্তি ট্রানজাকশন কিছু হবে না। সেই ক্ষেত্রে মাইনরের অভিভাবক আবার নির্বাচন করে দিতে হবে, অর্থাৎ তার মাকে মনোনীত লিগ্যাল গার্জিয়ান হিসেবে তাকে আবার মনোনীত করে। সেই ক্ষেত্রেও তাদের বিশেষ করে মাইনর বাচ্চার জন্ম সনদ আর তার এই লিগ্যাল গার্জিয়ান তার মার আইডি কার্ড বা তাদের যে কোনো একটা ডকুমেন্ট যেটার সাথে সম্পর্কিত মানে সেগুলো একসাথে সাবমিট করে দেওয়াটাই সবচেয়ে ভালো এবং এর ক্ষেত্রে আপনার ভবিষ্যতে কোনো জটিলতার সৃষ্টি হবে না, অন্যথায় জটিলতার সৃষ্টি হতে পারে। যে কথাটা আগেও বলে আসছিলাম যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টের সাথে আপনি সহযোগী বীমা নিতেও পারবেন না, আমরা দিতে পারবো না। আবার প্রায় অনেকগুলি প্রোডাক্টের সাথে কিন্তু আমরা সহযোগী বীমা দিতে পারবো। এটাকে ইংরেজিতে বলে সাপ্লিমেন্টারি পলিসি। সাপ্লিমেন্টারি পলিসি কিন্তু অনেক সুবিধা আছে, এটা কিন্তু একটা অ্যানাদার পলিসি। অর্থাৎ আপনি যেই ধরেন আপনি একটা হজ বীমা করলেন, এখন একটা হজ বীমা করার সাথে সাথে আপনি এইটার সাথে আপনি একটা মানে সাপ্লিমেন্টারি একটা পলিসি নিতে পারবেন। অর্থাৎ আমাদের এখানে সাপ্লিমেন্টারি পলিসি বিশেষ করে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় ডিআইএবি, আর একটা আছে পিডিএবি, আরো সাপ্লিমেন্টারি পলিসি আছে আমাদের এফআইআর আছে, এসসি আছে, আমাদের মানে সিআই আছে, ইত্যাদি বিভিন্ন আমাদের সাপ্লিমেন্টারি পলিসি আছে। তার মধ্যে ডিআইএবি পলিসিটা আপনি নিতে পারেন অথবা পিডিবি পলিসিটা নিতে পারেন। ডিআইএবিটা কি আমি এখানে ব্যাখ্যা লিখি নাই, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। ডিআইএবিটি হচ্ছে ডাবল ইনডেমনিটি অ্যাক্সিডেন্ট বেনিফিট। অর্থাৎ আপনি যেই মূল যে পলিসিটা করলেন সেই পলিসিটার সাথে যদি আপনি ডিআইবি পলিসিটা আপনি নেন তাহলে বাড়তি সামান্য কিছু প্রিমিয়াম আসবে। সেই ক্ষেত্রে এটা সুবিধাটা পাবেন আপনি এরকম যে আল্লাহ না করুক যে চলার পথে যদি কারণ মানুষের সকল সময় কিন্তু মানুষের জীবন কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে আমরা থাকি, অনিশ্চিত জীবন। হতে পারে যে আমি আজকে সকালে ঘর থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি, মানে আমি অফিসে আসতে পারলাম না, যে আল্লাহর যদি ইচ্ছা না হয়, আল্লাহ পাক যদি আমাকে দয়া করুণা না দেন, তাহলে আমি হয়তো যে কোনো একটা দুর্ঘটনাজনিত কারণে মজিব স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের অলরেডি 4:14 আসরের নামাজের সময় হয়ে গেছে, তো একটু যদি শর্ট করে শেষ করে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। জি থ্যাংক ইউ স্যার, আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। তাহলে আমরা এই ডিআইবিটা বা পিডিবিটা আমরা এই সহযোগী বীমা হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তো এর মধ্যে আরো কতগুলি যে উপাদান আছে সেগুলো আমি ব্যাখ্যা করব না, যেহেতু আমাকে আসলে সময়টা একেবারে আমারও খেয়াল ছিল না। আমি আসলে প্রতিটা উপাদানে একটু বিশদভাবে বোঝানোর চেষ্টা করছিলাম আমি আমার থেকে। তো আরেকটা উপাদান থাকতে পারে এখানে লিঙ্গ, অবশ্যই একটা উপাদান। প্রস্তাবপত্রের মধ্যে যে শারীরিক পরিমাপ সেখানেও একটা কলাম আছে, সেগুলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে দিতে হবে। এটার উপর কিন্তু অবলিখনের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করে। পারিবারিক ইতিহাসটা একটা মানে বড় ধরনের একটা ফ্যাক্টর, যে মানুষের মর্টালিটি হার কিরকম, অর্থাৎ যে ক্লায়েন্টকে আমরা পরিচালনা করাচ্ছি তার পরিবারের মর্টালিটি রেটটা কিরকম সেটা জানা যায় তার পারিবারিক ইতিহাস থেকে। এটাও কিন্তু একটা উপাদান, এবং তার শারীরিক যে ইতিহাস সেটার থেকেও কিন্তু অবলিখনের সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমাদের করতে পারে। অভ্যাস, এটা সম্পর্কে একটু বলি। ব্যক্তির অভ্যাস জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন একজন খুব মানে প্রমিত জীবন, যে ভালো অভ্যাসের মানুষ, যে ডিসিপ্লিন জীবনযাপন করে, আর ঠিক তার উল্টাটা আরেকজন লোক যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, দুইজনের মৃত্যু ঝুঁকি কিন্তু একরকম না। তো কাজেই যিনি
খুব একজন প্রমিত জীবন এবং যে ডিসিপ্লিন জীবনযাপন করে তার ঝুঁকিটা যেরকম আমরা খুব সহজে বা আমরা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করব, কিন্তু উল্টোটা যার থাকবে তার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মাথায় চিন্তা রেখে কিন্তু আমরা সিদ্ধান্তটা দিতে হবে। কেওয়াইসিটা সেটা একদম লিগালি এটা বাংলাদেশ ব্যাংকের একটা অব্লিগেশনই বটে। এটা কিন্তু মানে 2018 সাল থেকে একবারে ম্যান্ডেটরি করা হয়েছে। আপনার 2018 সাল থেকে কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে জীবন বীমার প্রস্তাবপত্রের ক্ষেত্রে। এবং বিশেষ করে আমরা জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিন্তু, অর্থাৎ আমাদের যে প্রপোজাল ফর্ম আছে সেটা ঠিক 4 নম্বর পৃষ্ঠায় আমরা কেওয়াইসির জন্য সম্পূর্ণ একটা আলাদা আমরা একটা কলাম করে দিয়েছি। সেই কলামের মধ্যে তার কেওয়াইসি সবকিছু থাকবে, অর্থাৎ এটা গ্রাহক সম্পর্কে তথ্য, তার সম্পর্কে তথ্য আমাদের এখানে থাকবে। তো প্রস্তাবপত্র সম্পর্কে আমি বিশদ আলোচনা করব না, অর্থাৎ আমি জীবন বীমার যে উপাদানগুলি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলি আলোচনা করলাম ঠিক তার বাস্তব প্রয়োগ হবে প্রস্তাবপত্রের মধ্যে। আপনার প্রস্তাবপত্র আমাদের এখানে আছে, দেখবেন আমাদের ওয়েবসাইটেও আছে, বা আমি এখানেও একটা ওয়েবসাইটে নিয়ে আসছি, এক পেজে আনতে পারি নাই, সেটাকে ভেঙে ভেঙে নিয়ে আসছি। এই প্রস্তাবপত্রের মধ্যে যে কথাগুলি আমি বললাম, অর্থাৎ সেই কথাগুলির একদম পরিপালন বাস্তব রূপটা কিন্তু আপনাকে এই প্রস্তাবপত্রের মধ্যে দিতে হবে। অর্থাৎ আন্ডাররাইটিং এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন দিতে হবে এই প্রস্তাবপত্রের মধ্যে। এইভাবে একটা প্রস্তাবপত্র পূরণ করবেন। তারপরে যে কেওয়াইসি কথা যেটা বললাম, এই কেওয়াইসি একটু আগে যেটা বলে আসলাম, সেই কেওয়াইসিটা কিন্তু এখানে আছে, ঠিক 1 থেকে আমাদের এখানে 15টা কলাম আছে, ঠিক গ্রাহক সম্পর্কে, অর্থাৎ তার সকল ইনফরমেশন কিন্তু এখানে মানে অলরেডি উঠে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা ওইটা আবার এসটিআর এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরা প্রেরণ করে থাকি কোনো কোনো ক্ষেত্রে। তারপর নন মেডিকেল প্রস্তাবপত্র বিষয় বলা আছে, একটু মেডিকেল এবং বিষয় আছে, আমি এতগুলো বিশদভাবে এখন আলোচনা করতে পারবো না সময় স্বল্পতার কারণে। আমি শুধু একটু বলি যে মেডিকেল নন মেডিকেল দুইটা কারণে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে তার বয়সের কারণেও মেডিকেলের দিকে চলে যাচ্ছে, আবার বিমা অঙ্কের কারণেও কিন্তু মেডিকেলের দিকে, মেডিকেল নন মেডিকেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যদি এরকমও তো মনে করি যে তার বয়স এবং বিমা অঙ্ক দুইটাই কিন্তু নন মেডিকেলের মধ্যে আছে, কিন্তু তার অন্যান্য অ্যাপিয়ারেন্সে আমাদের মনে হইতেছে যে তার একটা মেডিকেল করানো দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু একটা কোম্পানির অবলিখন বিভাগ এটা চিন্তা করতে পারে যে আপনাকে এই দুইটা টেস্ট করে আসতে হবে। কারণ তার বয়স দেখলাম 27, বিমা অঙ্ক 1 লক্ষ টাকা, কিন্তু অন্যান্য টার্মে কিন্তু দেখা যাচ্ছে যে এটা মেডিকেলে পড়ে না, কিন্তু তার ওজন গিয়ে 80 কেজি। তখন আমাদেরকে আবার একটু চিন্তা করতে হবে যে 27 বছর বয়স, 1 লক্ষ টাকা বিমা অঙ্কের লোকটা 80 কেজি ওজন, তখন আমরা তাকে কিছু পরীক্ষার আওতায় নিয়ে আসবো। তো নন মেডিকেল ফর্ম পূরণের নিয়মাবলী খুব ইজি, যে আমাদের প্রস্তাবপত্রের মধ্যে একটা কলাম আছে, যে আপনারা দেখেন এই যে এখানে আমি যাচ্ছি একটু দেখাচ্ছি, এই যে লেখেন বীমা গ্রহীতার স্বাস্থ্য সম্পর্কীয় যে বিবৃতি, অর্থাৎ নন মেডিকেল একটা প্রস্তাবপত্রের মধ্যে তারা এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে কিন্তু সঠিক জিনিসটা কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে, তখন কিন্তু এটা আমরা নন মেডিকেল হিসাবে কিন্তু ট্রিট করে নিব। কিন্তু এখানে যদি কোনো একটা বিষয় যদি আমাদের মনে হয় যে তার একটা তথ্যের মধ্যে আমাদের কোনো এক্সামিনে যেতে হবে, তখন সেটা ইচ্ছে করলে একটা কোম্পানির অবলিখন বিভাগ সেটা তার এক্সামিন করে নিতে পারে, সেটা নন মেডিকেল ফর্মের মধ্যে কিন্তু করতে পারে। তো এখন নন মেডিকেল ফর্মের যে বিষয়টা সেটাও আমরা বুঝতে পারলাম। আশা করি যদি এর মধ্যে কারো কোনো অ্যানাদার কোশ্চেন থাকে সেটা পরবর্তীতে আমাকে আর আমি সর্বশেষ আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হলো মানি লন্ডারিং। এটা মানি লন্ডারিং হচ্ছে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে খুব আলোচিত একটা বিষয়। মানি লন্ডারিং আমি ছোট্ট করে বলি, যেহেতু সময় একেবারে মানে আমার সময় কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আমি এখন যেটা বলতেছি সেটা হলো মানে অতিরিক্ত টাইম আর কি। তো আমি বলবো যে আমরা মানি শব্দের তো সবাই বুঝি, মানে অর্থ। লন্ডারিং মানি শব্দের অর্থ হচ্ছে পাচার করা, অর্থাৎ মানি লন্ডারিং শব্দের অর্থ হচ্ছে যে মানে অর্থ পাচার করা। এবং অর্থ পাচারের মধ্যে কিন্তু এখানে হাজার রকমের কিন্তু স্ল্যাব আছে, কিভাবে অর্থ পাচার হতে পারে, কিভাবে এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতে পারে, কিভাবে একটা ইন্স্যুরেন্সের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতে পারে। আমি একটু ছোট্ট করে শুধু 2টা উদাহরণ দিয়ে শেষ করে দিব, বিশদভাবে আলোচনা করার খুব সময় নাই, যদি সময় থাকতো 1 ঘন্টা এটার উপর আলোচনা করতে পারতাম। আমি শুধু বলবো যে একজন লোক সে অবৈধভাবে, অর্থাৎ তার যে বিজনেস, মানে তার যে বিজনেস, সেই বিজনেসে মানে তার বিজনেসের সাথে তার ইনকামের সামঞ্জস্য মানে নাই। অর্থাৎ ধরেন আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি যে আমি মাসে 50,000 টাকা বেতনের একটা চাকরি করি, কিন্তু এটার বাইরেও আমি কিন্তু অবৈধভাবে মাসে কিন্তু আমি 10 লক্ষ টাকা ইনকাম করতেছি, সেই টাকাটা কিন্তু অবৈধ, অর্থাৎ সেই টাকাটা অবৈধ। এই অবৈধ টাকাটাকে আমি বৈধ করার জন্য কতগুলি বিষয়কে আমি কাজে লাগাতে পারি, আইনগতভাবে কতগুলো বিষয়কে কাজে লাগাতে পারি। তার একটা উপকরণ কিন্তু হলো ইন্স্যুরেন্স। যেমন
এখন আমার হাতে 50 লক্ষ টাকা আছে, সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ টাকা। আমি এই সম্পূর্ণ এই অবৈধ টাকাটাকে বৈধ করার জন্য আমি একটা ইন্স্যুরেন্সে এসে আমি টাকাটা করলাম কি একটা এফডিআর করলাম। এটা কিন্তু মানে আমার কোনো প্রশাসন, আইন বা বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স বা কেউ এটা জানলো না, অর্থাৎ যে কোনো ভাবে হোক আমি একটা জেনিত লাইফে এসে একটা ইন্স্যুরেন্স করলাম। তা আমার মাঠ কর্মীকে চিন্তা করতে হবে যে আমরা তাকে জানি যে সে 50,000 টাকা বেতনে চাকরি করে, তার পারিবারিক অবস্থা এই, এবং এই অবস্থার মধ্যে সে 50 লক্ষ টাকা কোথায় হলো, এটা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে যে এই সে যে 50 লক্ষ টাকার পলিসি করতে আসলো। আপনি হয়তো সাময়িকভাবে চিন্তা করবেন যে টাকা কোত্থেকে কিভাবে আসলো, সেটা আমার বিষয় না, কারণ আমি তো আমার কমিশনটা বা আমি আমার ইনকামটা পাচ্ছি না। আপনাকে এটাও চিন্তা করতে হবে যে কারণ এর দ্বারা তো আপনার কোম্পানি তো ক্ষতিগ্রস্ত হতে পারে, যে একটা ভুল তথ্যের মাধ্যমে আমাদের অজানার কারণে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি আমাদের কোম্পানির মাধ্যমে থ্রুতে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হবো, অর্থাৎ আমাদের বিজনেসও বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট চাইলে। তো সেই ক্ষেত্রে আচ্ছা হলো সে 50 লক্ষ টাকা কোনোভাবে এখানে বের করে ফেললো, ঢুকাই ফেললো। ঢুকানোর পরে দেখা যাচ্ছে সে যে 6 বছরের জন্য আমার এখানে টাকাটা রাখলো বা 10 বছর রাখলো, সে 2 বছর পরে এসে বললো যে আমি আমার টাকাটা উঠিয়ে নিয়ে যাবো। অর্থাৎ আমাদের ইন্স্যুরেন্সের পলিসি অনুযায়ী সে টাকাটা উঠিয়ে নিতে চাচ্ছে, সে টাকাটা উঠিয়ে নিয়ে গেল। সে কিন্তু তার কিন্তু আলটিমেটলি এটাকে সে কিন্তু জানে যে সে কি করছে, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি না। সে কিন্তু এখানে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে, অর্থাৎ সে এখান থেকে যখন সে 50 লক্ষ টাকার থেকে যে যখন কিছু টাকা ইয়ে দিয়ে বের করে নিয়ে যাবে, তখন এই তার টাকাটা কিন্তু লিগাল মানে হিসাবে ট্রিট হবে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে সে প্রমাণ করতে পারবে যে এটা আমার ইন্স্যুরেন্সের টাকা। এখন ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে আসলো এটা ধরার আমাদের কি উপায় আছে? অবশ্যই আমাদের উপায় আছে। আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হলো এসটিআর। আমরা যখন এই গ্রাহক আমার এখানে যখন 50 লক্ষ টাকা রাখলো, আমি এটাকে এসটিআর করে দিলাম, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু একটা ওই যে বিএফআইইউতে কিন্তু এই তথ্যটা চলে গেল। তাদের সাথে আবার কিন্তু এই গ্রাহকের অন্যান্য জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য কিছু লিঙ্ক আছে, তারা কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু তারা আগে ট্র্যাক করতে পারবে, ধরতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত কাজ হচ্ছে যে প্রথমত যদি এরকম কোনো মানে আপনাদের কাছে মনে হয় যে তার আয় উন্নতির সাথে তার এই পলিসিটা নেওয়া মানে এটা যাচ্ছে না, মানে এটা খুব বেশি ওভার মনে হইতেছে, সেক্ষেত্রে আপনারা এগুলি একটু ভালোভাবে তথ্যপত্র সংগ্রহ করে সেগুলি প্রস্তাবপত্রের মধ্যে তো লিপিবদ্ধ করবেন, আলাদা একটা আপনারা একটা নোট ডাউনও দিতে পারেন। সেক্ষেত্রে কোম্পানিও সচেতন থাকবে, কোম্পানিও এই বিষয়ে মানে আমাদের পরবর্তী যে লিগাল যে অ্যাক্টিভিটি সেটাও আমরা করতে সক্ষম হব। তো এছাড়াও মানি লন্ডারিং এর মধ্যে আরেকটা জিনিস হতে পারে যে মানে জঙ্গিতে অর্থায়ন হতে পারে, অর্থাৎ এখান থেকে পলিসির টাকা নিয়ে যে একজন লোক দেখা যাচ্ছে সরাসরি সে মানে তার টাকাটা সে কোনো জঙ্গি অর্থায়নে বা অন্যান্য কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি দিতে পারছে না, তখন সে এখানে একটা পলিসি করবে, অর্থাৎ ইন্স্যুরেন্সের মাধ্যমে এসে টাকাটা এখান থেকে বের করে নিয়ে সে একটা কোনো মানে এরকম একটা অফেন্সের মধ্যে সে জড়িয়ে যাবে। তো এগুলি কিন্তু মানি লন্ডারিং এর পর্যায়ে পড়ে। মানি লন্ডারিং এর ধরেন যে আরো অনেক ধাপ আছে, প্রায় 28 থেকে 30টার মতো ধাপ আছে, সেগুলি অনেক বিশদ আলোচনা, আমরা সেই দিকে সময় তো পাবো না, ভবিষ্যতে যদি আবার পাওয়ানোর সুযোগ হয় ইনশাল্লাহ আমরা বলবো। তো সবাইকে ধন্যবাদ। আমি আনুষ্ঠানিকভাবে আমি আমার যে বিষয়ভিত্তিক আলোচনা আমি এখানে শেষ করলাম। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ বলতে পারেন। না বলেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কুমিল্লা থেকে বলছি স্যার। জি প্লিজ। স্যার আমি আমার পোস্ট হলো পিডি প্রজেক্ট ডাইরেক্টর স্যার। স্যার আমি একটা বিষয় জানতে চাই স্যার, আমার একটা গ্রাহক 1 লক্ষ টাকা প্রতি বছর ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কত টাকার বীমা করলে ইনকাম ট্যাক্সটা মুকুব হইব স্যার, এই বিষয়ে একটু আমি জানতে চাই। মানে পুরো 1 লক্ষ টাকা আপনি ট্যাক্স ফ্রি যাচ্ছেন? জি জি জি। আসলে এটা তো খুবই একটা মানে এটা বিষয়টা হলো যে আপনি তো টোটাল টাকাটা ফ্রি চাওয়ার জন্য যে পরিমাণ বীমা অঙ্ক নির্ধারণ করা দরকার, এখন আপনাকে এটাও বুঝতে হবে যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু একটা সাম ইস্যু নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন আছে যে কত টাকার বীমা আপনি করতে পারবেন। হ্যাঁ, তো আপনি ট্যাক্স ফ্রি কত পাবেন সেদিকে চিন্তা না করে মানে আপনি ওই লিমিটেশনের মধ্যে যেটা হাইস্ট মানে একটা কোম্পানির ওই বীমা করা করেন, এটার মধ্যে আপনার কতটুকু কাভারেজ চলে আসে। জি নেক্সট। আর কারো কোনো প্রশ্ন?
স্যার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আপনার আলোচনা তো মনে হয় শেষ না স্যার? হ্যাঁ, আলোচনা মানে আমার যে বিষয়ভিত্তিক আলোচনা শেষ, এবং এটা আমার বিষয়ভিত্তিক আলোচনা শেষ। এমডি স্যার কি ক্লোজিং দিবেন? জি, এমডি স্যারকে দিব। এমডি হ্যাঁ, স্যার এমডি স্যার closing date ক্লোজিং। দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনার স্যার আপনার কি প্রেজেন্টেশন শেষ? জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি নিজে দেখছি 1000% এবং সেই আসসালামু আলাইকুম। শনিবার আসবে। আমি কথা বলছি আপনার দাদা গেস্ট আসি নাই, গেস্ট ওকে হইল। জি, এইটা আমি বলি জিনিসটা কেমন কি কি আসলে কোন স্যার জায়গায় দাঁড়ায় স্যার আমরা বলে আজকে আলোচনায় আমাদের সবকটাই বিষয়ে আলোচনা কমপ্লিট হয়েছে। স্যার আপনি এখন স্যার এজেন্টের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দিয়ে স্যার শেষ করতে পারেন। তার ভাই আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কুষ্টিয়া থেকে ইমাম পদে আছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, বলেন। স্যার, আমরা যখন কোনো গ্রাহকের পলিসি করাই, আপনি হাত নামান, না নামান, হাত নামান, হাত তুলে রাখতে হবে না। গ্রাহক আমাদের কিছু কিছু বিষয়ে বলেন যে হচ্ছে তারা দেখা যাচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে প্রাপ্ত টাকা সময় মতো পাচ্ছে না, বা অনেক ঘুরেও টাকা তারা তুলতে পারছে না। এক্ষেত্রে আমরা তাদের বিশ্বাস কিভাবে করাতে পারি এবং এর নিশ্চয়তা কিভাবে দিব আমরা? আবার বলেন তো, রিপিট করেন তো। আমরা যখন কোনো গ্রাহকের পলিসি করাই, তখন গ্রাহক আমাদের কিছু বিষয়ে বলেন যে মানে আমরা বীমা মেয়াদের শেষে আমাদের প্রাপ্য টাকা সময় মতো পাচ্ছি না, অনেক ঘুরেও টাকা পাচ্ছি না। এদের আমরা কিভাবে বিশ্বাস করাতে পারি, মানে এর নিশ্চয়তা কিভাবে দিব? এটা মানে কোথায় পাচ্ছে না সেটা তো স্পেসিফিক বলতে হবে যে কোন কোম্পানিতে পাচ্ছে না, এক নম্বর। সন্ধানী বা ডেল্টা এরকম অনেক পলিসির কথাই বলতেছে ওরা। ন্যাশনাল শুনেন, মানুষ বিমার টাকা পায় না অনেক কারণে। কারণগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে কারণ অনেক সময় ডেট অফ বার্থ এর জন্য তার এজ প্রুফ থাকে না। দেখা যায় যে এজ প্রুফের জন্য সে মানে দেরি হচ্ছে। হয়তো তার পলিসিটা কন্টিনিউ হয়েছে, কিন্তু লাস্ট থেকে যখন ম্যাচুরিটি হলো তখন এজ প্রুফটা দেয় নাই সে। দুই নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্টটা সে করতে পারছে না, অথবা আবার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার নামের মিলটা নাই। ঠিক আছে, অনেক কারণেই সে মানে টাকাটা অনেকগুলো পলিসির দেরি হয়। তো আপনি যে নাম্বারগুলো বলছেন যে সন্ধানী লাইফ, ডেল্টা লাইফ, এই দুইটা কোম্পানি আমার জানা মতে টাকা দিচ্ছে। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না। আর জেনিত ইসলামী লাইফ, আপনি এবং আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে জেনিত ইসলামী লাইফের এখন পর্যন্ত কোনো টাকাই পেন্ডিং নাই। হ্যাঁ, আর আমরা এটা নিশ্চয়তা দিতে পারি যে জেনিত ইসলামী লাইফের আল্লাহ রহমতে আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা ম্যাচুরিটি বলেন, ক্লেম বলেন, কোনো কিছুই আমরা পেন্ডিং রাখবো না। চেষ্টা করবো যে 7 দিনের মধ্যে যাতে গ্রাহকের যে পাওনা সেটা পরিশোধ করে দিতে, এবং সেভাবে আপনারা কমিটমেন্ট দিতে পারেন। স্যার, আবার অনেকেই বলছে যে আমাদের সবকিছু ঠিক আছে এবং আমাদের কাগজপত্রও দেখাচ্ছে যে তার অল ঠিক, কিন্তু তারপরেও টাকা পাচ্ছে না। জি, মানে আমি তো বললাম তো, কাগজপত্র ঠিক থাকলেও অনেক সময় যারা না পায় সে কোম্পানিগুলো, সেগুলো তো তাদেরকে বলবেন আইডিআর এ কত যোগাযোগ করতে। এটা এটা আমরা সলিউশন করতে পারবো না। অন্য কোম্পানি যদি টাকা না দেয়, ইচ্ছাকৃত ভাবে ঘোরায়, তাদেরকে বলবেন যে আইডিআর এ যোগাযোগ করার জন্য আইডিআর এর নাম্বার দিয়ে দেবেন, যে কোনো কোম্পানি। এটা কোনো কোম্পানির নাম আমরা বলতে চাচ্ছি না। আমরা তো নতুন ফিল্ডে যাচ্ছি, তো আমি নতুন কর্মী,
ফিল্ডে যাচ্ছি যাচ্ছে ওরা বারবার বলছে যে এরকম তো তোমার আগে ওরা এরকম নিশ্চয়তা দিচ্ছিল, কিন্তু তোমরা তো কিভাবে নিশ্চয়তা দিচ্ছ বা কিভাবে তোমাদের বিশ্বাস করব যে মেয়াদ শেষে 15 দিন বা 1 মাসের মধ্যে আমরা টাকা পাবো? এখন আপনাকে তো বিশ্বাস না, আপনি নিজে বিশ্বাস করেন কিনা অবশ্যই আমি আগে বিশ্বাস চিন্তা করতে হবে যে আপনি বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস করেন আপনি বলবেন যে টাকা না মায়ের গেলে আমি দেবো, ঠিক আছে? এভাবে যদি আপনি আত্মবিশ্বাস না নিয়ে কথা বলতে পারেন তাহলে কেউ আপনাকে বীমা করবে না। কারণ বীমা সম্বন্ধে হচ্ছে মানুষের নেতিবাচক ধারণা। তো এটাকে আপনি কথা বলে তার আত্মবিশ্বাসটাকে গ্রো করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কারোর প্রশ্ন আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন না থাকলে মানে আপনারা সেই সকাল আপনার 10টা থেকে আমরা শুরু করেছি একসাথে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে সারাদিন অনেক ভালো বিষয় আমরা জানলাম। আপনারা জানেন যে আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আলোচনাগুলো আপনারা দেখেছেন যে আলোচনাগুলো আমাদের কি কি ছিল। 1 নম্বর ছিল আপনারা জানেন যে 1 নম্বর ছিল যে জীবন বীমার মৌলিক ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ইসলাম জীবন বীমার টাকাহুল পদ্ধতি হিসাবে জীবন বীমা বিক্রয় নীতি ও নৈতিকতা। 3 নম্বর ছিল জীবন বীমা বিপণন ও প্রয়োজনীয়তা ও বিক্রয় ব্যবস্থাপনা, বিক্রয়োত্তর সেবা ও প্রদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই 4টে বিষয় আপনারা জানেন যে আমাদের মুর্তজা স্যার নিয়েছিলেন এবং সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। তারপরে হচ্ছে আপনারা জানেন যে আমিও একটা ক্লাস নিয়েছিলাম জীবন বীমা পরিকল্প বিক্রয় সম্পর্কিত ধারণা। তারপরে আমাদের মজিব সাহেব 2টা ক্লাস নিয়েছেন, এক মহাপ্রস্ফুরণের নিয়মাবলী, তারপর জঙ্গিবাদ ও মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ প্রসঙ্গে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে ট্রেনিংটা কিন্তু আজকেরটাই শেষ না, ট্রেনিংটা একটা কন্টিনিউ প্রসেস। আপনারা যা শিখেছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের এখন যে ক্লায়েন্টের কাছে যাবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এই ট্রেনিংটাকে মানে মাথায় নিয়ে কথা বলতে হবে। এবং আপনাদের যারা অধীনস্থ আছে, যারা ইউএম ছিলেন এখানে, তারা চিন্তা করবেন এফএদেরকে, যারা আসে নাই তাদেরকে এই মেসেজগুলো দিতে যে আপনারা কি শিখেছেন। আর আমি বিআইপিডির কে রিকোয়েস্ট করব যে মুর্তজা আলী স্যারের যে ট্রেনিং গুলো নিয়েছিল, ট্রেনিং শিট গুলো আপনারা আমাদের নিজাম সাহেবকে একটু মানে ইমেলে দিয়ে দিবেন। তাহলে আমরা আমাদের কর্মকর্তাদেরকে, অনেকে হয়তো কিছু লেখছে, আবার অনেকে ছবি তুলে রাখছে, অনেকে আবার স্ক্রিনশট নিচ্ছে, পুরোটা লিখতে পারে নাই, অনেকে হয়তো রেকর্ড করেছে। তো এই তথ্যগুলো দিলে তাহলে ওরা আরো বেশি মানে দেখতে পাবে যে স্যারের মানে কথাগুলো কি বলছিল। তো এই কাজটা আমি বিআইপিডির একটু রিকোয়েস্ট করব যে হ্যাঁ স্যার, আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই ট্রেনিং এর আয়োজন আমরা যদিও আজকে আমি মনে করেছি যে আরো বেশি পার্টিসিপেন্ট হবে, কমপক্ষে আমাদের মানে জয়েনিং ই 50 জন দেখাবে। তো আমরা চেষ্টা করব যে এখন তো সবাই বুঝছেন, আগামীতে আপনারা মানে সবাই যাতে মানে স্বতঃস্ফূর্তভাবে জয়েনিংটাকে একটু কনফার্ম করেন। আমরা সেই কাজটা যাতে করতে পারি সেটা আপনারা, কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন কিন্তু আপনারা দেখছেন যে সন্দীপ থেকেও এখানে জয়েন করেছে, ঠিক আছে? তো এটা মানে এটা কিন্তু আমাদের আগে এই সুযোগ ছিল না, একসাথে সারা দেশব্যাপী কথা বলে আমরা ট্রেনিং করা। যেহেতু এই সুযোগটা আমাদের হয়েছে, তো আমরা এই সুযোগটা কাজে লাগাবো। আর আমরা চাই এই ট্রেনিং এর মাধ্যমে নভেম্বর ক্লোজিং, আপনারা জানেন যে নভেম্বর ক্লোজিংটা আমরা ডিসেম্বর 10 তারিখে শেষ করব। আমরা চাই যে নভেম্বর ক্লোজিংটা যদি অক্টোবর থেকে ডাবল বিজনেস হয়, তাহলে আমরা মনে করবো যে আমাদের এই ট্রেনিংটা আসলে সাকসেস হয়েছে। এই যে ব্যয় কমানোর জন্য রেনুয়ালটাকে আনতে হবে। তো আমি আপনাদের এখানে যারা সিনিয়ররা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে রেনুয়ালটা আনতে হবে। আপনারা জানেন যে রেনুয়ালের উপরে আমাদের কক্সবাজার একটা প্রোগ্রাম আছে, মাত্র 5 লাখ টাকা মানে দিলেই আমরা কক্সবাজারে একজন এফএ কেও নিয়ে যাব কক্সবাজারে। তো আমরা চাই যে আপনারা রেনুয়াল বিজনেসটাকে আনবেন, পাশাপাশি ফার্স্ট ইয়ার বিজনেসটা করবেন। সেই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমার সাইফুল সাহেব কি যেন বলতে চাচ্ছিলেন?
সর্বশেষ বেলা শেষে যে কথা বলতে চাচ্ছি স্যার সেটা হলো যে আজকের এই আয়োজনটা আমাদের মাঠ পর্যায়ে কর্মীদেরকে খুবই মানে উৎসাহিত করেছে। সবাই মানে মনোযোগ সহকারে শুনছে, স্পেশালি আমি আমার অফিসে এটা মানে ম্যাক্সিমাম লোকদের নিয়ে মাঠ পর্যায়ে কর্মীদের নিয়ে দেখছি, সবাই খুশি এবং শেষ বিকাল পর্যন্ত ছিল। আর এর জন্য জেনিত ইসলামী লাইফের প্রতিভাকে ধন্যবাদ, স্পেশালি এমডি স্যারকে, কারণ এমডি স্যার উদ্যোগ না নিলে এটা কখনোই সম্ভব ছিল না। আর বিএপিটি কে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি বিএপিটি অনেকগুলো ট্রেনিং করেছি, গত সপ্তাহে 4টা সার্টিফিকেট নিয়েছি করোনাকালীন সময় ট্রেনিং করে। স্পেশালি মুর্তজা আলী স্যারকে ধন্যবাদ জানাই যে এখন এই বয়সে মানে যেভাবে কথা স্পিড, মানে আজকে মানুষ এখনই মনে হয় যে আমি আমার অবস্থান থেকে আমি ডিএমডি হতে পারি, বাট আমার মনে হয় এখন ফিল্ডে চলে যাই, গিয়ে আসলে আবার নতুন করে নিজে এফে নিয়োগ দিই, আমি নিজে এফের মতো কাজ করি, সেই অনুপ্রেরণাটা আমরা পাই। সো আমি চাই এমডি স্যারের মাধ্যমে যে ভবিষ্যতে আমাদের এটা কন্টিনিউ করলে আমাদের মাঠ পর্যায়ের কর্মী আরো উৎসাহ পাবে এবং উদ্দীপনা নিয়ে কাজ করবে। এটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কুমিল্লা কাদের সাহেব কি যেন বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে স্যার, সবাই খুব খুশি স্যার। আসলে এরকম প্রতি মাসে যদি স্যার এরকম একটা প্রোগ্রাম হয়, আসলে মানে ইউএম বিএম এফএ তারা অনেক কিছু শিখতে পারবে স্যার। অনেকে দেখা যায় ঢাকা যাইয়া অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না স্যার। আজকে আমরা একটা কাজ করি, আমরা যদি আপনারা যদি করেন, আমরা প্রতি শনিবারে আমরা চেষ্টা করব যে প্রতি শনিবারে আপনাদের সাথে জমে কানেক্ট হতে, ঠিক আছে? আপনারা একটা টাইম দিয়ে দিন যে প্রতি শনিবার 11টায় হ্যাঁ আমরা জমে চেষ্টা করবো সবার সাথেই কথা বলতে। এটা যদি করেন স্যার, তাহলে আমরা প্রত্যেক শনিবারে স্যার আমরা এফএ ইউএম বিএম যারা নতুন নতুন কর্মী তাদেরকে আমরা বেশি বেশি করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সার্কুলার দিয়ে দেবো যে শনিবার 11টা হচ্ছে প্রতিটা মিটিং এর, প্রতিটা অফিসের সাপ্তাহিক মিটিং দিয়ে দিই। তাই আমরা সাপ্তাহিক মিটিং দিয়ে দিলে তো সেখানে হবে কি যে এটা 11টায় 11টা মানে আমরা 11টা থেকে বেশি না 12টা পর্যন্ত কন্টিনিউ করলাম, 1 ঘন্টা একটু আলোচনা করলাম, অথবা মানে আরো যদি বেশি আলোচনা করতে হয়, কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হয়, সেগুলো আমরা ডিসকাস করলাম, সমস্যা নাই। ঠিক আছে স্যার, আজকে স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার যে এইভাবে দেশব্যাপী একটা আয়োজন করছেন স্যার। আসলে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের প্রজেক্ট 7 এর পক্ষ থেকে স্যার। মানে সবাই অনেকে আছে স্যার, সবাই অনেক খুশি স্যার আপনার প্রতি। আচ্ছা থ্যাংক ইউ। আর মুর্তজা স্যারের কথাবার্তা অনেক সুন্দর লাগে স্যার, অনেক ভালো কথা স্যার বলছে। আসলে পোলাপান অনেক কিছু শিখতে পারছে স্যার আজকে। জি জি জি। আর তো স্যার এই বলে স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মুকুল সরকার সাহেব কিছু কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার আপনি যে আমরা যে বলি আপনি জেনিতের প্রাণ এবং ইন্স্যুরেন্স জগতের একটা উজ্জ্বল নক্ষত্র, এটা কিন্তু আজকে প্রমাণ করেছেন। না এত সুন্দর ট্রেনিং করিয়েছে মুর্তজা স্যার, আমি আসলে ওনার সম্পর্কে জানতাম না, তা ওনার খুবই চমৎকার হয়েছে এবং আপনি যে প্রশিক্ষণটা করিয়েছেন এটাও স্যার অনেক সুন্দর হয়েছে। তো আমরা আশা রাখবো স্যার এটা আপনি কন্টিনিউ করবেন এবং আমাদেরকে আরো আইডি বেশি দিবেন, কারণ আমাদের আরো অনেক লোক ছিল যারা প্রশিক্ষণ নিতে চেয়েছিল কিন্তু আইডির অভাবে করাতে পারেনি। যদি এটা আইডি তো আমরা আজকে তো আইডি আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, আইডি তো কোনো সমস্যা না। আমরা যদিও আমরা বিএপি থেকে আমরা লিস্ট দিয়েছি 50 জন, কিন্তু আমরা তো বলছি যে আপনারা যদি কেউ অ্যাড মানে হতে পারেন, কারণ আমাদের সুবিধা হচ্ছে যে মুর্তজা স্যার আমাদের এখানকার ডাইরেক্টর, এই জন্য মুর্তজা স্যারের কাছে আমাদের অনেকগুলো দাবি আছে। এই জন্য ভবিষ্যতে আইডির জন্য কোনো সমস্যা নাই, আপনারা নিজেরা আইডি আপনাদের লোকদেরকে কপি করে দিয়ে দিবেন, পারমিশনের দরকার নেই। ঠিক আছে না, আমাদের ওই ডিএমডি স্যার বলেছিল যে 6 জন আমরা পার্টিসিপেট করতে পারবো। ঠিক আছে বলছেন, নেক্সট ডে আপনারা দিয়ে দিবেন, অসুবিধা নেই। তো স্যার আমাদের গ্রুপ 4 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন এরকম উদ্যোগ নেওয়ার জন্য। আপনাকে ঠিক আছে স্যার। আর ওই যে আপনি যেটা বলেছেন, আসলে আপনি অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোক, যেটা বলেছেন ওই যে কপিটা দেওয়ার জন্য নিজাম স্যারের কাছে, ওটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে ওইটা আমরা মানে নিজেরা পড়ে নিজেরাও আমাদের যারা ট্রেনার আছে আমাদের এফএদের প্রশিক্ষণ করানো হয়, আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা থ্যাংক ইউ। তো স্যার অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম। তো আমাদের বিএপিটিকেও ধন্যবাদ, আমাদের সাথে মানে সারাদিন থেকেছেন।
আপনার মাধ্যমে মুর্তজা স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার যদিও মনে হয় আমাদের সাথে নাই এখন। হ্যাঁ, তো সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আল্লাহ হাফেজ।